আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় চট্টগ্রামে ভোটের মাঠে নিরাপত্তার শঙ্কায় অনেক প্রার্থী। নরসিংদীর রায়পুরায় প্রার্থীদের মাথা ব্যথার কারণ চরাঞ্চলের সন্ত্রাসীরা। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যমুনায় 2.25 ঘন্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও। ইসলামী আন্দোলনকে ছাড়াই 11 দলীয় ঐক্যের আসন ঘোষণা। 253 আসনের মধ্যে জামায়াত 179টি, এনসিপি 30 ও এলডিপি লড়বে 7 আসনে। নিখোঁজের 3 সপ্তাহ পর কেরানীগঞ্জে মা মেয়ের মরদেহ উদ্ধার। জিজ্ঞাসাবাদের জন্য আটক 4। পরিকল্পিত হত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা। বিপুল চাহিদা সুযোগে পকেট কাটছে সিন্ডিকেট। বাজার তদারকিতে নির্বিকার প্রশাসন। দিনভর নাটকীয়তা শেষে বয়কট প্রত্যাহার ক্রিকেটারদের। আজ শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। টি-20 ভ্যান স্থানান্তর নিয়ে কথা বলতে ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি। উদ্ধারে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান। এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তার শঙ্কায় অনেক প্রার্থী। 24-এর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার 11টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে। ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। 1.5 বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে 18টা। পরিসংখ্যান বলছে সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই। তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে 2.25 ঘন্টার এই সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ, ছিল না রাজনৈতিক এজেন্ডা। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ। পারিবারিক এই সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়িবহর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনূস 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎ শেষে 9:15টার দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি তারেক রহমানের প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনে একান্ত বৈঠক করেন। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। ওই সাক্ষাতের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইলে কথা বলেন তিনি। এরপর বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয় দুইজনের। নির্বাচনে 253 আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। বাকি আসনগুলো আগামী 2-1 দিনের মধ্যেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছে দলগুলোর নেতারা। এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলের ঐক্য কোনো ভাঙন ধরেনি, দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে। শিগগিরই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্য যোগে যোগ দিবেন। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে
আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে কয়েকদিন ধরে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেষ পর্যন্ত 11 দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি। তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় 1 ঘন্টা। পরে 10 দলের নেতাদের উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন, যেখানে 47 আসন খালি রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয়। শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, আসন্ন জাতীয় নির্বাচনে জামাত 179 ও এনসিপির প্রার্থী থাকবে 30টি আসনে। এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2, এলডিপি 7 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আসন এখনো ঘোষণা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজামে ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। দলগুলোর আসন ঘোষণার আগে নেতারা বলেন, ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সেই আসনে সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আজকের পর থেকে কেউ আর কোনো রাজনৈতিক দলের প্রার্থী নয়। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাত আমির বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য 11 দল একত্রিত হয়েছে। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট।